আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ছেলেমেয়েরা আশা করি সবাই ভালো আছো। আমি এমডি কামাল হোসেন, এক্স প্রফেসর, ঢাকা সিটি কলেজ, ঢাকা, কেমিস্ট্রির ডেফিনেটলি। তো যে কথা বলছিলাম যে এইচএসসি পরীক্ষা তো সামনে চলে আসতেছে আর কি। তো কেমিস্ট্রিতে আমি কিছু প্রবলেম সলভ করাই বিভিন্ন বোর্ড কোয়েশ্চেন। ব্যাপারটা যেমন দেখো, এখানে যে কোয়েশ্চেনটা এই টাইপের করে এবং অনেক কোয়েশ্চেন আছে, তোমরা দেখবা আর কি। বোর্ড কোয়েশ্চেনগুলো আমি চেক করতেছিলাম আজকে অনেকগুলো। এখানে বলতেছে যে বেনজিন আছে, ক্লোরিনটা আছে, লাস্টে বললো এ। এখন দেখো এই ক্ষেত্রে কোয়েশ্চেন করে এরকম যে হ্যাঁ, এ যে যৌগটা তৈরি করলো এটা মেন প্রোডাক্ট ডেফিনেটলি, এবং সেক্ষেত্রে বলে যে আমার এই যৌগটাতে যে ক্লোরিন আছে সেটা হলো অর্থপ্যারা নির্দেশক আছে, কিন্তু সে বেনজিন বলয়কে কিভাবে নিষ্ক্রিয় করে এটা তোমাকে রেজোনেটিং স্ট্রাকচারস এর মাধ্যমে দেখাতে হবে, বা অনুরণন গঠনের মাধ্যমে দেখাতে বলে। একটুখানি ঘুরে আসি। যেমন দেখো, এই হচ্ছে, তবে হ্যাঁ একটুখানি কথা যে এই যৌগটা যে কে, আমি ছোট্ট করে এখানে লিখেছি। দেখো এই যে বেনজিন ছিল, ক্লোরিন এবং অনার্দ্র ফেরিক ক্লোরাইডের প্রেজেন্সে, অর্থাৎ এই বিক্রিয়াটা হচ্ছে ক্লোরিনেশন বিক্রিয়া, এবং ক্লোরিনেশন বিক্রিয়া হাইড্রোজেনকে প্রতিস্থাপন করবে ক্লোরিন, ক্লোরিন ঢুকে পড়বে। এক্ষেত্রে ক্লোরিন ঢুকে পড়েছে আর কি, বাই প্রোডাক্ট। মেন টার্গেট আমার ক্লোরোবেনজিনকে নিয়ে। এই যে ক্লোরোবেনজিন তৈরি করলো, বলতেছে দেখো ক্লোরিন কিন্তু আমার এই যে ক্লোরোমূলকটা আছে সে অর্থপ্যারা নির্দেশক হওয়া সত্ত্বেও বেনজিন বলয়কে নিষ্ক্রিয় কেন করছে। কোশ্চেনটা কিন্তু খুবই চমৎকার। এটা আলোচনা করতে গেলে প্রথম কাজ হলো তোমাদের যে এই স্ট্রাকচার গুলো তোমাকে আগে তৈরি করে নিতে হবে। তো এই স্ট্রাকচার তৈরি করার প্রথমে আমি একটা কথা বলি, প্রথমে তোমরা ব্ল্যাঙ্ক স্ট্রাকচার তৈরি করে নেবে, খালি শুধু ক্লোরিন থাকবে আর এই ব্ল্যাঙ্ক থাকবে, পরে বাকিটা ফিল আপ করবে। কিভাবে ফিল আপ করবে আমি দেখাই। এই ক্লোরিনের কিন্তু বাইরের শক্তি স্তরে আমরা বুঝতে পারতেছি 7টা ইলেকট্রন আছে, আমরা জানি 17, এই তো লাস্টে হচ্ছে 7টা ইলেকট্রন। একটা ইলেকট্রন কিন্তু এখানে ব্যবহার হয়েছে, বাকি কিন্তু 3 জোড়া ইলেকট্রন ব্যবহার হয়নি। এই 3 জোড়া ইলেকট্রন থাকার কারণে ক্লোরিন বেনজিন বলয়ে ইলেকট্রন সাপ্লাই করতে পারে। যখন ইলেকট্রন তাকে দিবে তখন এই বেনজিন বলয়টা অনেক খুশি হয়। খুশি বলতে কি, তার ভিতরে যে তোমার 6টা ইলেকট্রন ছিল, পাই ইলেকট্রন ছিল ডেলোকালাইজড, সঞ্চরণশীল, তাকে আরো বাড়িয়ে দেয়। বাচ্চাদের মধ্যে যেমন প্লাস্টিকের বল যা ছিল, যদি আরো কয়েকটা দিয়ে দাও খেলাধুলার রেট বেড়ে যাবে, লাইক দ্যাট। এখন এই ক্লোরিন দুটো ইলেকট্রন যখন দিবে, কি করে দিবে? সে কি ডাইরেক্ট ভিতরে ফেলে দিবে এরকম না, মনে রাখবে ইলেকট্রন যদি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হয় কোনো পরমাণুর কাছে, বন্ডিং ধরে ধরে যাবে, বন্ড হয়ে হয়ে যাবে, লাউ গাছের মতো আর কি। বলতে গেলে অনেকটা যে হ্যাঁ, লাউ গাছে তোমার কিছু একটা দিতে হবে, তাকে ধরে ধরে যাবে উপরে, ব্যাপারটা এরকম। এই দুটো ইলেকট্রন ফার্স্টে কি করে, এখানে যে সিঙ্গেল বন্ড ছিল প্রথমে সে এসে ডাবল বন্ড তৈরি করবে, এখানে ডাবল বন্ড তৈরি করবে, এই যে ডাবল বন্ড তৈরি করেছে। কিন্তু কথা হলো যে ক্লোরিন যখন দুটো ইলেকট্রন দিয়ে এখানে ডাবল, একটা সিঙ্গেল বন্ড ছিল, আরো দুটো ইলেকট্রন যাওয়া মানে কি ডাবল বন্ড তৈরি করা। এই যে ডাবল বন্ডটা তৈরি করলো, করতে গেলেই প্রবলেমটা হচ্ছে কি, আমার এই কার্বনটা যে আছে, কার্বনের বন্ধন 5টা হয়ে যায়। দেখো এখানে 2টা ডাবল বন্ড যদি হয়ে যায়, এখানে 2টা অলরেডি আছে বন্ধন 4টা, আর এখানে একটা 5টা বন্ধন হয়ে যায়। তখন আমার এই কার্বন চিৎকার করে যে তোমরা কি ঘটনা এমন ঘটালে যে আমার 5টা বন্ধন জ্ঞান থাকতে পারি না, আমার ম্যাক্সিমাম 4টা বন্ধন। এ কারণে কার্বন বলতেছে আমি এত কথা শুনি না, পাশের যে পাই বন্ধন আছে ওকে ধাক্কা দিয়ে বলে তুমি কর্নারে চলে যাও, এই যে চলে গেছে। ভিতরের পাই বন্ধনের দুটো ইলেকট্রন কিন্তু এখানে চার্জিত ইলেকট্রন হিসাবে এই জায়গায় জমা হয়েছে। আর এই ক্লোরিন দুটো ইলেকট্রন দেওয়ার কারণে এটা প্লাস, এখানে কিন্তু 2টা ইলেকট্রন, একটা ইলেকট্রন একটু বেশি মোটা দেখাচ্ছে এরকম না, আসলে প্লাস হয়ে গেছে, আর দুটো এখানে, তার মানে 2 জোড়া ইলেকট্রন কিন্তু থেকে গেছে, এখানে পাই বন্ধন তৈরি করেছে। এখন এই যে ঘটনা, এই এই ছবি আর এই ছবি কিন্তু একই রকম ছবি, চেঞ্জ কতটুকু, ইলেকট্রন ঘুরপাক খাচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার কারণে ওর কাহিনীগুলোর মধ্যে একটু চেঞ্জ আসছে, কোথাও প্লাস কোথাও চার্জ দিত ইলেকট্রন ইত্যাদি। এই গঠনগুলোকে আমরা বলে থাকি রেজোনেটিং স্ট্রাকচারস ও অনুরণন গঠন বলা হয় বাংলায়, এবং অ্যারো সাইন দুই দিকেই দিতে হবে। এখন এর পরের ছবিগুলো আমরা দেখি, দুটো ছবি যদি কেউ বুঝে যাও বাকিগুলো একই রকম, ভেরি সিম্পল, খুবই ঠান্ডা মাথায় খেয়াল করতে হবে। এখন দেখো যে এই ঘটনাটা ঘটলো, এখন এই ঘটনাটা ঘটার ফলে এখানে হয়েছে ডাবল বন্ড, এটা প্লাস হয়ে গেছে কারণ দিয়েছে সে,
ফাইন, এখানে কার্বন ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে ইলেকট্রনকে, ওই পাশে কর্নারে কার্বনের কাছে দুটো ইলেকট্রন জমা হয়েছে, চার্জিত দুটো ইলেকট্রন। এখন এই কার্বনটার যে চেহারাটা দেখো, এই কার্বন আবার কান্নাকাটি শুরু করেছে, ভাই তোমরা কি এমন ঘটালে যে আমার এখন বন্ধন 3টা হয়ে গেল। বলে কিভাবে? এখানে একটা বন্ধন, এখানে একটা বন্ধন, আর প্রত্যেকটা কার্বনে কিন্তু একটা হাইড্রোজেন আছে, তার মানে এই কার্বনের বন্ধন মোট 3টা, সে মানবে না, মানে কোথাও না। তখন এই দুটো ইলেকট্রন পাশে যে বসেছিল বলে যে ভাই কান্নাকাটি করা লাগবে না, আমি এই দুটো ইলেকট্রন তোমার এই মাঝখানে চলে আসতেছে, মানে আবার ডাবল বন্ড। তো ডাবল বন্ড হয়ে গেলে কি হবে? এই কার্বনের 4টা বন্ধন হয়ে যাবে, কিন্তু এই 4টা বন্ধন যখন এই কার্বনে হয়ে গেল, এই কার্বনের বিপদ। কারণ কি? এখানে ডাবল বন্ড হওয়া মানে কি 2টা বন্ধন, এখানে 2টা, 4টা, আর একটা হাইড্রোজেনের কাছে আছে, মোট 5টা হয়ে গেল। তখন এই কার্বন আবার চিৎকার করে যে আমি মানবো না। তখন এই দুটো ইলেকট্রনকে সে ধাক্কা দিয়ে এই কার্বনের কাছে পাঠায় দেয়, যে চলে আসছে, আর একটা স্ট্রাকচার পেয়ে গেলাম। প্রত্যেকটা স্ট্রাকচারকে আমরা বলি এগুলো রেজোনেটিং স্ট্রাকচারস বা অনুরণন গঠন বলি। এখানকার ঘটনা আর এর ঘটনা সেম ঘটনা, ওর যেমন 3টা বন্ধন, এখানে 3টা বন্ধন, তখন আবার এখানে ইলেকট্রন দুটো চলে আসে, তখন এখানে হয়ে গেল ডাবল বন্ড। কিন্তু এই কার্বন তখন আর মানে না, সেই ইলেকট্রন এখানে আবার একই সিস্টেমে ইলেকট্রনটা ঘুরছে। কিন্তু তারপরে কি হলো আমরা বুঝতে পারতেছি, এই কার্বন যেহেতু 3টা বন্ধন হয়ে গেছে ঠিক একই স্টাইলে, সে ডাবল বন্ড যখন তৈরি করে তখন এই কার্বনের মেজাজ খারাপ হয়ে যায়, যে কি রে ভাই কি হলো। তখন এই 5টা বন্ধন যখন হয়ে যায় তখন বলে ক্লোরিন বলে যে ঝামেলাই হয়ে গেছে, তোমাদের ইলেকট্রন আমি দিয়েছিলাম, আমি নিয়েই চলে গেলাম, নিয়ে চলে গেছে আবার আগের মতো। তখন কোয়েশ্চেন করতে পারো, স্যার 1 নাম্বার গঠন আর 5 নাম্বার গঠন তো স্যার একই রকম হলো, পার্থক্য কি? পার্থক্য আছে। পাই বন্ধন এখানে যে জায়গায় ছিল, এই যেখানে ডাবল বন্ড, ওখানে কিন্তু ডাবল বন্ড নাই, ইলেকট্রন যে ডিলোকালাইজড। এই 5টা গঠন দিয়ে কেউ যদি তোমার কোয়েশ্চেন করে যে বেনজিন বলয়ে বা এরকম ভাবে অ্যারোমেটিক যৌগগুলোতে ইলেকট্রনগুলো সঞ্চরণশীল প্রমাণ করো, এই 5টা ছবি এঁকে দিয়ে বলবে যে দেখো আমার সঞ্চরণশীল, কারণ এখানে যে ইলেকট্রন দুটো ছিল যেখানে নাই, ইলেকট্রনগুলো ঘুরছে একই জায়গায়, ডাবল বন্ড কিন্তু নাই। তো এরকম ভাবে গঠন আঁকার পরে তুমি বলবে যে দেখো ক্লোরিন আমার অর্থ প্যারা নির্দেশক। কেন? কারণ আমরা দেখতে পাচ্ছি যে এই অর্থ এবং প্যারা অবস্থান, এই যে অর্থ ইলেকট্রন ঘনত্ব বেশি, এই যে প্যারা অবস্থান ইলেকট্রন ঘনত্ব বেশি, এই যে অর্থ অবস্থান ইলেকট্রন ঘনত্ব বেশি। তার মানে কোনো ইলেকট্রোফাইল যদি তার পাশে দিয়ে যায়, সে আক্রমণ করবে কোথায়? অর্থ এবং প্যারা অবস্থানে, কারণ সেখানে ইলেকট্রন ঘনত্ব বেশি। এই কারণে ক্লোরোবেনজিনে ক্লোরিন অর্থ প্যারা নির্দেশক। কিন্তু বলছে সত্ত্বেও কেন বেনজিন বলকে নিষ্ক্রিয় করছে, ডিঅ্যাক্টিভেট করছে? মেন কারণ হচ্ছে কি দেখো, এই ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি তড়িৎচাত্মকতা এই কার্বনের চাইতে বেশি। ফলে করে কি, ইলেকট্রন দিচ্ছে আবার টান দিয়েও সে ইলেকট্রন নিতে চায়। কেন নিতে চায়? কারণ তার তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে কার্বনের চাইতে বেশি। এই যে ইলেকট্রনকে টানতেছে, এটা কিন্তু সিঙ্গেল বন্ড হয়ে টানা, কিন্তু ওটাকে আমরা বলি ঋণাত্মক আবিষ্ট প্রভাব। মনে রাখবে, সিঙ্গেল বন্ড সিগমা বন্ধনের ইলেকট্রনকে যখন কেউ টানে, ঋণাত্মকতা বেশি হয়, এটাকে আমরা বলি আবিষ্ট প্রভাব। তবে এটা হলো মাইনাস। মাইনাস হওয়ার কারণ কি? কার্বনের দিক থেকে কেউ টানতেছে, কার্বনের দিক থেকে চলে যাওয়া, ঋণাত্মক আবিষ্ট প্রভাব বলি। আর যদি এই ঘটনা ঘটছে, তবে এই প্রভাবটা কিন্তু বেশি। ও যে দিচ্ছে, দেওয়ার চাইতে নেওয়ার প্রভাব বেশি। আমরা দেখি না কোনো কোনো দেশ দাবি করে যে তোমাকে এই জিনিসটা দিতে হবে, আমি অনেক কিছু দিলাম, পরে বলে আমাকে এই জিনিসগুলো তোমার দেশে দিতে হবে, ইম্পর্টেন্ট জিনিসগুলা। দেখো দেওয়ার চাইতে নিয়ে যাচ্ছে বেশি, ব্যাপারটা এরকম। তো এক্ষেত্রে দেখো, এই ক্লোরিন ইলেকট্রন যে দিয়েছিল, এই পাই বন্ধন হয়ে পাই বন্ড তৈরি করার মাধ্যমে যদি কার্বনের দিকে ইলেকট্রন যায়, ওই প্রভাবের নাম হচ্ছে মেসোমারিক প্রভাব। কার্বনের দিকে যাওয়া মানে প্লাস এম। তো আমরা দেখতেছি যে দুটো প্রভাব এর মধ্যে আছে, তবে ঋণাত্মক আবিষ্ট প্রভাবের মানটা বেশি। যে দেখো মাইনাস আই ইফেক্ট ইজ গ্রেটার দেন প্লাস এম ইফেক্ট। আবার রেজোন্যান্স ইফেক্টও বলি আমরা এটাকে, আরো বলা হয়, বা মেসোমারিক প্রভাব বলতে পারো। এটা হওয়ার কারণে বেনজিন বলয়কে সে নিষ্ক্রিয় করে। এই হচ্ছে আনসার। আর একটা কোয়েশ্চেন আমরা দেখেছিলাম যে দেখো, আর একটা বিষয় পেয়েছিলাম এখানে, কোনটা? যে হ্যাঁ, এটা ফ্রিডেল-ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া, তার মানে এখানে টলিন তৈরি করবে, বুঝতে পারছি টলিন তৈরি করবে। এবং কোয়েশ্চেন করেছে যে টলিন তৈরি করলো, হাইপার কনজুগেশনের মাধ্যমে বিশ্লেষণ করো যে সে অর্থ প্যারা নির্দেশক। চমৎকার কোয়েশ্চেন, আমরা সেটারও আনসার একটু করে দিই, কারণ এই দুটো কোয়েশ্চেন অনেক গুরুত্বপূর্ণ। টলিনকে এভাবে 3টা হাইড্রোজেন বন্ডিং দিয়ে লিখবে। আমরা জানি প্রত্যেকটা সিগমা বন্ড মানে সিঙ্গেল বন্ড মানে তো সিগমা বন্ধন,
ফাইন, কোয়েশ্চেন হলো এখন যে আমার এই গ্রুপগুলো, এই যে মিথাইল গ্রুপ, হাইড্রোক্সিল গ্রুপ, ক্লোরো যেটাই হোক না কেন, নাইট্রো গ্রুপ যাই হোক, এদের কাছে যখন লোন পেয়ার মুক্ত জোড় ইলেকট্রন থাকে তখন তারা বেঞ্জিন বলয়কে দিলে বেঞ্জিন বলয়ের সঞ্চরণ ইলেকট্রনগুলো নাচানাচি শুরু করে, ঠিক আছে, সঞ্চরণশীলতা বাড়িয়ে দেয়। কিন্তু মিথাইল মূলক যে আছে তার কাছে কোনো মুক্ত ইলেকট্রনই নাই, তারপরেও সেই ইলেকট্রনকে দিয়ে অর্থ প্যারা নির্দেশ করবে কাকে, কোন ইলেকট্রোফাইলকে। কিভাবে? কারণ আমরা জানি কিন্তু অ্যারোমেটিকের সেই রিঅ্যাকশনগুলো সবই কিন্তু ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার কিন্তু কাহিনী, 5 ধরনের বিক্রিয়া আছে, তোমরা ডিটেলস আর দেখে নিতে পারো ওই ইউটিউব চ্যানেলে গিয়ে। ফাইন, এখন দেখো এই ঘটনাটাকে আমরা একটু বোঝার চেষ্টা করি। আমরা যদি বলি যে কোন ফ্যামিলিতে আমরা যখন থাকি, তোমার বন্ধু খুবই তার দরকার 1000 টাকা দরকার, অনেক বেশি দরকার, তোমার কাছে কোনো টাকা নাই, তখন তুমি করো কি, বাবার কাছে বলো, মার কাছে বলো, এর কাছে বলো, এভাবে নেওয়ার চেষ্টা করো, নিয়ে কিন্তু তাকে দিচ্ছ, তোমার কিন্তু টাকা নেই, তুমি নিজে গরিব, তারপরেও তুমি তাকে দিচ্ছ কারণ অনেক দরকার তার, এবং তুমি নিজের মানুষের কাছ থেকে প্রথমে অত নেওয়ার চেষ্টা করবা, নিয়ে তাকে দিচ্ছ। এই কার্বন বলতেছে ভাই আমার মুক্ত ইলেকট্রন নাই, কিন্তু তাকে দেওয়ার খুবই ইচ্ছা, বড়ই ইচ্ছা, তখন করে কি, এই হাইড্রোজেন গুলাকে বলে এই তোমাদের 2টা ইলেকট্রন দাও, তো 2টা ইলেকট্রন হলেই কিন্তু হয়, দিতে পারে ইলেকট্রন। এই যে দেখো এই বন্ধনের 2টো ইলেকট্রন তখন দিয়ে দিচ্ছে, তখন হাইড্রোজেন কান্নাকাটি করে যে ভাই আমার ইলেকট্রন দিব কেন, আমার বন্ধন তো ছুটে গেল, বলে আপাতত থাকো পরে দেখতেছি। এই হাইড্রোজেনকে তখন পাশে গিয়ে হাইড্রোজেন আয়ন হয়ে গেছে, কারণ 2টা ইলেকট্রন তো বন্ধনের এখানে ডাবল বন্ড তৈরি করে ফেলেছে। রেজোনেটিং স্ট্রাকচারস বোঝাতে গেলে তোমাকে এভাবে দৌড়াতে হবে, এই যে ইলেকট্রন দুটো ভিতরে যাচ্ছে কিংবা টেনে নিচ্ছে যেটাই হোক না কেন, যখন এই ঘটনা ঘটে তখন এই কার্বন চিৎকার করে যে ভাই আমার তো 5টা ইলেকট্রন হয়ে 5টা বন্ধন হয়ে গেল, হয়তো মানবো না, এখানে 2টা, তাই না, তারপরে এখানে হচ্ছে এই যে এইটা দিকে দেখি আমরা, এখানে তো ডাবল বন্ড হয়ে যায়, তাহলে 2টা, এদিকে 2টা 4টা, আর এখানে একটা 5টা, তখন এই জায়গার এই কার্বনটা আর মানতে চায় না, বলে না মানি না। তখন সে করে কি, কার্বন এই পাই বন্ধনকে ধাক্কা দিয়ে বলে তুমি কর্নারে চলে যাও, ঠিক আগের মতো, আগের ব্যাখ্যাটা যেভাবে করেছিল এক্স্যাক্টলি একটাকেও যদি বুঝতে পারো তাহলে সবগুলো একই স্টাইলে চলবে। কারণ এখানে যে এই হাইড্রোজেন কার্বনের কাছে মুক্ত ইলেকট্রন ছিল না, সিগমা বন্ধনের ইলেকট্রন সে ইউজ করেছে, এই ঘটনার নাম হলো হাইপার কনজুগেশন। হাইপার কনজুগেশনে সিগমা বন্ধনের ইলেকট্রনগুলো কিন্তু আমরা ইউজ করতেছি এই পাই বন্ধন গঠনের জন্য, মুক্ত ইলেকট্রনকে কিন্তু ব্যবহার করছি না, এই কারণে ঘটনার নাম হাইপার কনজুগেশন। দেখি আমরা এখন এই ঘটনায় ডাবল বন্ড হয়ে গেল, হাইড্রোজেন পাশে দাঁড়ায় আছে যে ভাই আমার ইলেকট্রনটা কখন দিবে সে। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইলেকট্রন টেনে নিয়ে চলে গেছে, তার মানে এখানে হচ্ছে ইলেকট্রন ঘনত্ব বেড়ে গেল, 2টো ইলেকট্রন চার্জিত ইলেকট্রন। এখন এই ঘটনায় এই কার্বন কিন্তু আর মানবে না, বলে যে ভাই আমার তো 3টা বন্ধন হয়ে গেল, 1 2, আর একটা হাইড্রোজেনের সাথে 3টা, ফলে হচ্ছে কি সে কি করবে, সে আর মানতেছে না, তখন পাশের যে 2টো ইলেকট্রন ছিল চার্জিত ভিতরে ঢুকে গিয়ে আবার 2টো ইলেকট্রন মানে কি একটা বন্ধন তৈরি করবে, এই বন্ধন তৈরি করে ফেলেছে। এই যে যখন বন্ধন তৈরি করে ডাবল বন্ড হয়ে যায়, আর এই কার্বন এখানে ডাবল বন্ড 4টা, আর এখানে একটা হাইড্রোজেনের সাথে 5টা, ফলে এই কার্বন আবার মানবে না, বলে যে ভাই আমি মানবো না, তখন এই পাই বন্ধনকে ধাক্কা দিয়ে ওই কর্নারে চলে যায়, এই কর্নারে তখন চার্জিত ইলেকট্রন হিসেবে বসে থাকে, তখন এই কার্বন আবার মানে না, ঠিক একই স্টাইলে আগের কথাগুলোই ঘুরপাক খাচ্ছে, এখানে আবার 3টা বন্ধন হয়ে যায় কার্বনের, তখন আবার এখানে চলে যায়, এটা 4টা হয়ে যায়, ঘুরতেছে একই স্টাইলে, সবগুলোই কিন্তু ঘুরতেছে। দেখো লাস্টের স্টেপটা আমরা দেখি যে এখানে যখন 3টা হয়ে যায় কার্বনের, তখন ওই যে আগের স্টাইলের মতো 3টা এটা যেমন হয়েছিল, তখন ওই ইলেকট্রন দুটো আবার ভিতরে ঢুকে গিয়ে ডাবল বন্ড, যখন ডাবল বন্ড তৈরি করে তখন এই কার্বন বলে কি রে ভাই এখানে ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড 4টা, এখানে একটা 5টা, আমি মানবো না, তখন আবার ইলেকট্রন কার্বন টান দিয়ে নিয়ে চলে যায়, এবং ওই হাইড্রোজেন যে দাঁড়ায় ছিল ওই ইলেকট্রন পাওয়ার জন্য তার সাথে বন্ধন হয়ে গেল টলরেন্ট। কোয়েশ্চেন হতে পারে স্যার তাহলে কি ঘটনাটা ঘটলো, ঘটনা তো একই ঘটনা না, আসলে ইলেকট্রনগুলো হচ্ছে ডিলক্যালাইজ সঞ্চরণশীল, আমরা দেখতে পাচ্ছি এখানে যেমন ডাবল বন্ড ছিল ওই জায়গায় দেখো ডাবল বন্ড নাই, ঘুরছে ইলেকট্রন, এই 3টা জায়গায় কিন্তু চেঞ্জ করে ফেলেছে। এই গঠনগুলোকে আমরা বলি রেজোনেটিং স্ট্রাকচারস, বাংলায় অনুরণন গঠন। এই 5টা গঠনের মধ্যে আমরা 2, 3 এবং 4 নম্বরে দেখতে পাচ্ছি যে, তুমি ছবিগুলো আঁকার পরপরই বলবা
2-3 লাইনের বেশি লেখার কোনো দরকার নাই এখানে। ছবি আঁকার পরপরই বলবা 2, 3 এবং 4 নাম্বার গঠন দেখতে পাচ্ছি যে অর্থ এবং প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বেশি। এই কারণে কোনো ইলেকট্রোফাইল এই 3টা জায়গায় আক্রমণ করে, ফলে মিথাইল মূলকটা অর্থ প্যারা নির্দেশক। এবং এই ক্ষেত্রে মিথাইল যেহেতু তার কাছে কার্বনের কাছে মুক্ত লোন পেয়ার ইলেকট্রন ছিল না, এই কারণে সে হাইড্রোজেনের সিগমা বন্ধনের ইলেকট্রন ব্যবহার করে এই ঘটনাটা ঘটিয়েছে। ফলে এটা হাইপার কনজুগেশন ডেফিনেটলি, এবং এটা এই ইলেকট্রোফাইল এবং এই মিথাইল মূলকটা অর্থ প্যারা নির্দেশক। কাকে? ইলেকট্রোফাইলকে অর্থ এবং প্যারা অবস্থান যেতে নির্দেশ করে, বিধায় এটাকে আমরা বলি টলোনি মিথাইলকে অর্থ প্যারা নির্দেশক। এই হচ্ছে আলোচনা। আমরা ক্রিয়েটিভ কোয়েশ্চেনের আলোচনা করলাম, এই দুটো বিষয়ে আলোচনা করলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।